গণস্বাস্থ্য কেন্দ্র দখলকে ঘিরে যে ঘটনা প্রবাহ তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি অভিযোগ, ক্ষমতার অপব্যবহার। আর এই অভিযোগের তীর বারবার গিয়ে পড়ছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দিকে। পরিবেশ আন্দোলনের জন্য পরিচিত এই ব্যক্তিত্বের নাম এবার আলোচনায় এসেছে সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে, একটি ঐতিহাসিক অলাভজনক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগে। একসময় পলিথিন নিষিদ্ধকরণ, নদী ও বনভূমি রক্ষার মতো ইস্যুতে দৃঢ় অবস্থানের কারণে জনমনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল তার। কিন্তু ক্ষমতায় আসার পর সে ভাবমূর্তির সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের ফারাক নিয়েই এখন প্রশ্ন উঠছে। সমালোচকদের ভাষায় নীতি ও আদর্শের জায়গা থেকে উঠে আসা একজন ব্যক্তির কাছ থেকে যে আচরণ প্রত্যাশিত ছিল, গণস্বাস্থ্য কেন্দ্রের ঘটনাটি তার উল্টো বার্তা দিয়েছে। দর্শক, ঘটনার সূত্রপাত খুঁজতে গেলে ফিরে যেতে হয় ডক্টর জাফরুল্লাহর মৃত্যুর পরবর্তী সময়টিতে। দীর্ঘদিন তার ব্যক্তিত্ব, নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে একটি নৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়ে রেখেছিল। তার অনুপস্থিতিতে সেই কাঠামো দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই প্রতিষ্ঠানটির ভেতরে প্রভাব বিস্তারের চেষ্টা শুরু হয় বলে অভিযোগ রয়েছে। দর্শক, বুধবার দেশের একটি জাতীয় দৈনিকে গণস্বাস্থ্য দখল নিয়ে সাবেক উপদেষ্টার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী রিজওয়ানা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ শুরু হয়। প্রথমে তা ছিল পরামর্শ বা নজরদারির পর্যায়ে, পরে সেটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় রূপ নেয়। অভিযোগ রয়েছে প্রশাসনিক প্রভাব ও রাজনৈতিক অবস্থান ব্যবহার করে প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করা হয়। এই প্রক্রিয়ার চূড়ান্ত রূপ দেখা যায় 2024 সালের আগস্টে। সেদিন সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রের সদর দফতরে হঠাৎ করে একদল লোক ঢুকে পড়ে এবং প্রতিষ্ঠাতা ট্রাস্টি নাজিমুদ্দিনকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, এমন দাবি করেছেন সংশ্লিষ্টরা। এখানেই উঠে আসে ক্ষমতার অপব্যবহারের মূল প্রশ্ন। একজন সরকার উপদেষ্টা সরাসরি বা পরোক্ষভাবে একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করতে পারেন কিনা, এটি শুধু নৈতিক নয়, আইনি প্রশ্ন। অভিযোগ অনুযায়ী ওই সময় ফোনের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে সেটি প্রশাসনিক ক্ষমতার সীমা অতিক্রম করার শামিল। আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো নতুন ট্রাস্টি বোর্ড গঠনের ক্ষেত্রে আইনি বিধান উপেক্ষা করা হয়েছে। ট্রাস্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতি ছাড়া নতুন বোর্ড গঠন করা যায় না। অথচ অভিযোগ রয়েছে প্রতিষ্ঠাতা সদস্যদের বাইরে রেখে একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে এবং সেটিকে বৈধ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। এই ঘটনাকে অনেকেই প্রাতিষ্ঠানিক দখল হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের মতে এখানে শুধু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, ক্ষমতার মনস্তত্ত্ব কাজ করেছে। যখন কোনো ব্যক্তি প্রশাসনিক প্রভাব ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন তখন তার সিদ্ধান্তের প্রভাব অনেক বড় হয়ে যায়। সে অবস্থান ব্যবহার করে যদি কোনো প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হয়, সেটি গণতান্ত্রিক কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ বার্তা দেয়। দর্শক, এই ঘটনাটিকে আরও বড় প্রেক্ষাপটে দেখারও সুযোগ আছে। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন ক্ষেত্রে মব বা জনতার চাপ ব্যবহার করে সিদ্ধান্ত আদায়ের প্রবণতা দেখা গেছে। প্রশাসনের নীরবতা বা দুর্বলতা এই প্রবণতাকে উৎসাহিত করেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। গণস্বাস্থ্য কেন্দ্রের ঘটনাটি সেই প্রবণতার একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে। দর্শক, প্রশ্নটি এখন ব্যক্তিকে ছাড়িয়ে নীতির জায়গায় এসে দাঁড়িয়েছে। ক্ষমতা কি সেবার জন্য নাকি নিয়ন্ত্রণের জন্য? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে গণস্বাস্থ্য কেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা।